শিশুদের বুকে সর্দি বসা একটা মিসকনসেপশন। যদিও আমরা অনেক সময় তাড়াহুড়োতে কথাটা বলে ফেলি, কিন্তু কতটা মিসকনসেপশন। অ্যাকচুয়ালি বুকটার ভিতরে যে শ্বাসনালী থাকে বড় থেকে ক্রমাগত ছোট হয়, সেটা অ্যালভিওলাসে যেয়ে শেষ হয় এবং অক্সিজেন নেওয়া হয় শরীরে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া হয়। এই যে শ্বাসনালীগুলো, এদের যে সাইজটা মানে ক্যালিবারটা, একটা নল টিউব, তো তার একটা যে ডায়ামিটার, এইটা ছোট বড় হয় এবং সেই অনুযায়ী শ্বাসকষ্টটা হয়। কয়েকটা ক্যালিবার ব্লক হয়ে যায় শেষের দিকের, কিছু কিছু ক্যালিবার যখনই শুরু হলো, তাহলে অক্সিজেনের পরিমাণ কম গেল, তাহলে তাকে বারবার নিঃশ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে শরীরের ঘাটতি মেটাবার জন্য, তখন শ্বাসকষ্ট শুরু হয়। আর রাস্তাটা শুরু হওয়ার জন্য বাতাসটা ঠিকমতো যায় না, তার ফলে কী হয়, ঘষা খেয়ে সেখানে মিউকাস সিক্রেট করে, তখন ঘড় 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 একটা সাউন্ড, গার্গলিং সাউন্ড তৈরি হয়। সেই জন্যই হুইজ, যেটা বাঁশির মতো আওয়াজ হয় শুরু হয়ে যাওয়ার জন্য হুইজ, আর যেটা সর্দি মিউকাসের জন্য সেটা ঘড় ঘড়ে যে আওয়াজ, সেটা হচ্ছে ক্রেপিটেশন বলা হয়। কিন্তু সর্দি বসে যাওয়া ফ্যাক্টরটা কি না, ওই যে ব্রঙ্কাস যেটা দিয়ে শ্বাসনালীগুলো তৈরি, তার যে অংশগুলোতে ইনফেকশন হয়েছে, যেমন ব্রঙ্কাইটিস হয়েছে কি অ্যালভিওলাইটিস হয়েছে, বিশেষ করে ব্রঙ্কাইটিস, তার যে গা, শরীরের যেমন চামড়ার যে ত্বক, তেমনি ওখানেও মিউকাস যে লাইনিংটা, সেইটা যখন ইনফেক্টেড হয়, নর্মাল যেমন আমাদের চামড়ায় কোথাও একটা পুঁজ হলে যেমন সেখানটা থেকে পুঁজ বেরোয়, ফোঁড়া হলে পুঁজ বেরোয়, ফুসকুড়ি হলে পুঁজ বেরোয়, সেটা তো বেরিয়ে আসে। তার মানে ডেব্রিজ, ডেড সেল। তেমনি মিউকাসের যে ডেড সেল, যে ব্রঙ্কাসের যে মিউকাস ওয়াল ভেতরের দিকে, তার যে ডেড সেল, তার যে ডেব্রিজ, সেইগুলো, তার সঙ্গে মিউকাস খানিকটা, মিউকাস দেখতে একদম পাতলা জলের মতো, আর তার কোনো কালার থাকে না। এটা সিগনির মধ্যে, নাকের মধ্যে দেখবে যে নাকের যে রস অনেক সময় টপ টপ করে পড়ছে, পুরো ওয়াটারি, এবং আরেকটু মোটা হলেও সেটা দেখা গেল ওয়াটারি, কিন্তু তাহলে সেটা অনেকটা থুতুর লালা যেমন একটু শক্ত হয়ে গেলে হয়, ওয়াটারি, তার কোনো কালার নেই, এবং ওইটাকেই মিউকাস বলা হয়। এবং মিউকাস ল্যালে একটু শক্ত, কিন্তু থুতুর থেকে শক্ত, কিন্তু তার কোনো কালার নেই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যেটা সর্দি, যদি তাহলে নর্মাল যদি আমরা কফের মতো বার করি, যার কোনো কালার নেই, কি নাক দিয়ে বেরোয় যার কোনো কালার নেই, তার মানে তার বডিটা, ব্রঙ্কাস লাইনটা তার হেলদি। কফ সেটা কিন্তু অন্য জিনিস। কফটা কীরকম, তার ডিফারেন্ট কালার হয়, এটা সাদাটে হতে পারে, সাধারণত এক এক ধরনের জীবাণুতে এক এক রকমের কালার হয়, এবং কফের এক এক রকমের গন্ধ হয়, স্মেল হয়। এবং যে কফটা, যেটা নর্মাল আমাদের নিউমোকক্কাস ইনফেকশন দিয়ে হয় বা স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, তার এক রকমের কফের গন্ধ হয়। আবার যদি দেখা যায় যে সেইটা কোনো ফাঙ্গাল কোনো ইনফেকশন, তার কালার আলাদা, রাস্টি, যদি রেড কালার হয়, হেমারেজিক যদি হয়, টিউবারকুলাস ইনফেকশন হয়, তার একরকম কফের গন্ধ হয়, তাহলে সেটা কিন্তু কফ, স্পুটাম। এবং কোনোটা হলুদ, যেটা যারা সিগারেট খায়, যাদের সিওপিডি বুক, তাদের এক রকমের ধরনের কফ হয়। এই কফের কালার এবং স্মেল দিয়ে সেটা বোঝা যায় যে স্পুটাম, যেটাকে বলা হয়, স্পুটাম এক্সামিনেশন করাও হয়, সেটা কিন্তু আমরা কফ বলবো, তাকে আমরা ঠিক সর্দি বলবো না, দ্যাট ইজ কালারলেস অংশটা বলবো না। এবার বুকে সর্দি বসে যাওয়া ফ্যাক্টরটা কীরকম, মানে যেহেতু মানুষ ভাবে যেহেতু থুতুটা ওরকম স্পুটামটা উঠে আসছে, তার মানে বোধহয় বুকের মধ্যে সর্দি কোথাও জমে আছে, বুকের বোধহয় কোথাও কোনো একটা পকেট আছে যেখানে সর্দি জমে আছে। তা কিন্তু নয়, ব্রঙ্কাসের ভেতরের ওই ডেবরিগুলো যখন জোর করে থ্রাস্ট করছে, নিঃশ্বাসটা আমি ছাড়ছি, সেই সময় তার সঙ্গে ওটা বেরিয়ে আসছে ডেবরিগুলো, তাই সেটাকে আমরা বলি যে স্পুটাম হিসাবে দেখছি। তো কিন্তু সেটাকে বলা যায় যে অনেকটা সর্দিটা উঠে গেল, ধীরে বুকটা ক্লিয়ার হয়ে গেল। ওই রাস্তাটা আসলে ব্লকেজ আছে, সর্দিটার জন্য ব্লকেজ আছে।
যেটা লম্বা নলের মতো জায়গাটা। কিন্তু সর্দি বসে যাওয়া বলতে যে জায়গাটাকে আমি যদি বলি যে ওই যে মোটা শক্ত ব্যাপারটা, ওটাকে লিকুইফাই করলে হয়তো ওটা উঠে আসতে এক্সপেক্টোরেট করতে সুবিধা হবে। কারণ মিউকাসের গায়ে যে সিলিয়া থাকে, যে সিলিয়ারি ফাংশনগুলো অনেক সময় ডিস্টার্বড হয় যখন নিউমোনিয়া হয়, যখন ব্রঙ্কাইটিস হয়, তখন ওটা কি করে হবে না যদি মিউকোলাইটিক জাতীয় কোনো ওষুধ দেওয়া হয়। মিউকোলাইটিক্স বিভিন্ন রকমের আছে, যেমন আমরা বলি প্লেন স্টিম ইনহেলেশন একটা মিউকোলাইটিক্স, সর্দিটাকে পাতলা করে। যদি ওখানে যদি আমরা শরীর নর্মাল স্যালাইন দিয়ে ইনহেলেশন করতে পারি তাহলে মিউকোলাইট করে। তারপরে হচ্ছে যে যদি মিউকোলাইটিক্স কিছু আছে, যেমন ব্রোমেক্সিন, অ্যাম্ব্রোক্সল, এই জাতীয় যে ওষুধগুলো আছে মিউকোলাইসিস করে। ইন অ্যাসিটাইল সিস্টিন মুখে খাওয়া, অথবা এখন ইনহেলার ফর্মেও ইন অ্যাসিটাইল সিস্টিন আছে, এটা মিউকোলাইসিস করে। এবং যার ফলে কী হয় যে মিউকাস প্লাগটা ডিসলজ করে এবং ওখান থেকে এক্সপেক্টোরেন্ট করে রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আর একটা পদ্ধতি যেটা ম্যাসাজ পদ্ধতি, রাবিং পদ্ধতি, যেটা আমরা শ্রীযোগ তেল দিয়েও ইউজ করি। সেটা হচ্ছে কি করা হয়, বা অনেক ভিক্স ভেপোরাব এরাও ইউজ করে রাব করার জন্য। সেটা হচ্ছে আয়ুর্বেদিক টেকনিকে, বা আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ বলতে পারি। এটা হয়তো অ্যালোপ্যাথিক সেকশনে এটা নেই, কিন্তু অন্য সেকশনে আছে। সেটা হচ্ছে যদি রাব করা হয় বুকের মধ্যে, রক্ত চলাচল যে চেস্ট ওয়ালে যদি উপর থেকে রাব করা হয়, তাই স্কিনে রক্ত চলাচলটা বৃদ্ধি হবে। এবং স্কিনে রক্ত চলাচলটা বৃদ্ধি পাওয়ার জন্য তার যে রুবিফিসেন্ট অ্যাকশন, যেখানটা জ্বালা জ্বালা ভাবগুলো করে, অ্যালোপ্যাথিতেও নেই কেন, আছে, যেগুলো আমরা হাঁটুর ব্যথার জন্য যে অয়েনমেন্টগুলো দেওয়া হয়, রুবিফিসেন্ট অ্যাকশন আছে, তার থ্রু দিয়ে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টটা যাচ্ছে, মানে ডার্মাল পেনিট্রেশন হচ্ছে। যেমন যাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় তাদেরকে ডার্মাল প্যাচ নাইট্রোগ্লিসারিনের দেওয়া হয়, তার মানে তার চামড়া তলা দিয়ে তাকে পেনিট্রেট করতে দেওয়া হচ্ছে। আছে অ্যালোপ্যাথিতেও এই ধরনের কনসেপ্ট আছে। তাহলে সেই যে প্রোডাক্টটা, যে অয়েলটা, সেই অয়েলটা সেখানে পেনিট্রেট করে কি করছে, যে ওটা চলে যাচ্ছে তার পরের লেয়ারে, সেখানে হচ্ছে মাসলস, স্কিনের পরে যেখানটা আছে মাসলস কি নিউরাল লেয়ার কি ভাস্কুলার লেয়ার, তারপরে যখন সে আরও ভেতরে যাচ্ছে চেস্ট ওয়ালের পরে, সেখানে ভাস্কুলার লেয়ার পরে, যে ব্রঙ্কাসের কাছ পর্যন্ত তাকে যেতে গেলে অনেকগুলো ধাপ এগোতে হচ্ছে। কিন্তু ওপরের যে ভাস্কুলার লেয়ার, উপরের যে নিউরাল লেয়ার, সেইখানে তারা কি করে, যদি ভেসেল ডাইলেট যদি সে করে দেয়, সেইখানে দেখা গেল যে ভাস্কুলারিটিটাকে সে এনহ্যান্স করতে পারছে, যার ফলে ওই যে ব্রঙ্কাস লেভেলের যে ভাস্কুলেচার বা নার্ভের যে সিগন্যাল, সেইখানটাকে সে মডুলেট করতে পারছে। যেইখানটাতে কি হয়, যে ব্রঙ্কিয়াস ডাইলিটেশন করছে, ব্রঙ্কাস মাসলসের যখন ডাইলিটেশন করছে, মিউকাসটা তখন বেরিয়ে আসতে সুবিধা হচ্ছে। এইভাবে তারা হেল্প করছে। আর কি হয়, যে ব্রঙ্কাস ডাইলিটেশনের ফলে ওই যে নর্মাল যে প্যাটেন্সি যেটা শুরু হয়ে গেছিলো, যেটা আমাদেরকে, যে জন্য আমরা সালবিউটামল ইউজ করি, বিটা টু অ্যাগনিস্ট, ওইটা ওইভাবে ব্রঙ্কোডাইলেটর হিসাবে কাজ করলে তাদেরকে সেটাকে সাহায্য করছে। এইভাবে এটা একটা সাইনার্জিস্টিক অ্যাকশনে কাজ করে। যে এক নম্বর হচ্ছে যে স্টিম ইনহেলেশন, 2 নম্বর হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড ইনহেলেশন, মিউকোলাইটিক্স ইউজ করা, আর ম্যাসাজ করা, ফিজিওথেরাপি করা, তার সঙ্গে হচ্ছে ও ধরনের অয়েল জাতীয় জিনিসকে দিয়ে যদি ম্যাসাজ করা হয়, সব মিলিয়ে আমাদের মেন টার্গেট হচ্ছে ব্রঙ্কাসটা কী করে ডাইলেটেড হবে এবং সেটা কী করে পারসিস্টেন্টলি থাকবে ডাইলেটেশন হয়ে, আবার যাতে কনস্ট্রিক্টেড না হয়ে যায়, আর মিউকাস প্লাগটা কী করে ডিসলজ হবে।